দর্শক আমন্ত্রণ বিজনেস টুডেতে শুরুতে জানাচ্ছি শিরোনামগুলো। দাম বাড়েনি, বাজারে এমন পণ্যই খুঁজে পাওয়া মুশকিল, অজুহাতের অভাব নেই ব্যবসায়ীদের, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণী। দাম বাড়তেছে প্রত্যেকটা জিনিসেরই। যে টাকা রুজি করে এই হিসাবে অনেক তাবাদ, আমাদের মতো চলার মতন বড় কষ্ট। সৈয়দপুর কক্সবাজার রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালু, উপকৃত হবে উত্তরাঞ্চলের অনেক মানুষ, বললেন প্রতিমন্ত্রী। ভোমরা বন্দরে দীর্ঘ যানজট, সময় মতো হচ্ছে না পণ্য লোড আনলোড, ট্রাকেই নষ্ট হচ্ছে পেঁয়াজ মরিচ সহ কাঁচামাল। দর্শক এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এবার জানাচ্ছি বিস্তারিত। বাজার জুড়েই হাঁসফাঁস অস্বস্তি, চাল ডাল এমনকি তেল দাম বাড়েনি এমন পণ্যই খুঁজে পাওয়া মুশকিল। করোনার সংকটকালীন এই দুঃসময়ে মানুষের হাতে টাকা নেই, কিন্তু হু হু করে বাড়ছে পণ্যের দাম। সব মিলিয়ে নিম্ন এবং মধ্যবিত্ত শ্রেণীর এখন চিড়ে চ্যাপ্টা অবস্থা। অজুহাত আমদানি জটিলতা, উৎপাদন সংকট কিংবা ব্যবসায়ীদের অতি মুনাফা। কিন্তু ক্রেতা স্বার্থ সুরক্ষা দেবে কে? মাস শেষে একজন নিম্ন এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষ যা বেতন পান, বাজারেই শেষ হয় তার বড় অংশ। দৈনন্দিন চাহিদা মেটানোর ব্যয় বাড়ছেই, কিন্তু বাড়ছে না আয়। একটি দুটি নয়, ধীরে ধীরে বাড়ছে সব ধরনের পণ্যের দাম, কিন্তু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেই। ধরা যাক চালের কথা। 1 কেজি মোটা চাল কিনতে এখনও ক্রেতাকে গুনতে হচ্ছে 45 থেকে 48 টাকা। শুল্ক সুবিধা এবং পর্যাপ্ত আমদানির পরও দামে সেই সুফল মেলেনি। এখনও চালের দামে অস্বস্তি বিদ্যমান। মিল মালিকরা তো আমরা যখন ইন্ডিয়ান চালটা আসিল না, তখন তারা বলছে তাদের কাছে কোনো চাল শর্ট চাল না, এটা হয়েছে এই জন্য ওরা খালি দাম বাড়াইতে আছে। যখন ইন্ডিয়ান চালটা আসছিল তখন তারা কমাইছে, তখন তাদের থেকে কীভাবে তারা কমাইলো? নিশ্চয়ই তারা সিন্ডিকেট করে চালটাতে। অতীতের সব রেকর্ড ভেঙেছে ভোজ্য তেল। 1 বছর আগের চেয়ে তেলের দাম বেড়েছে প্রায় 50 ভাগ। আরও দাম বৃদ্ধির পায়তারা চলছে। বলা হচ্ছে আন্তর্জাতিক বাজার অস্থির, তাই দাম কমিয়ে আনার সহসায় কোনো লক্ষণ নেই। আজকেই মনে করেন সকাল থেকে শুনতেছি লিটারে 60 টাকা বেড়ে গেছে। আটা এবং ময়দার দামেও স্বস্তি নেই। হঠাৎ করেই অতি প্রয়োজনীয় এই দুই ভোগ্যপণ্যের দাম অস্থির হয়েছে। 1 মাসের ব্যবধানে আটার দাম বেড়েছে প্রায় 10 ভাগ। আটার দাম বাড়ছে। ময়দা আগে ছিল ময়দা 1750-1800 টাকা বস্তা, এখন 2150 টাকা, কোনো জায়গায় 2200 টাকা ময়দা চলতেছে। তারপরে অ্যাভেলেবেল মাল নাই। বাজার থেকে বেশ কয়েকদিন ধরেই হাওয়া হয়ে গেছে চিনি। দাম বৃদ্ধির সঙ্গে এই পণ্যের এখন পর্যাপ্ত মজুদও নেই। 70 টাকা কেজির প্যাকেটজাত চিনির দাম এখন 90 টাকা। মানুষের আয় তো আগের মতোই রয়েছে, কিন্তু এটার সাথে ওটার কোনো সামঞ্জস্যতা নেই। যে টাকা রুজি করে এই হিসাবে অনেক তাবাদ, আমাদের মতো চলার মতন বড় কষ্ট। কয়েকদিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 20 টাকা। 1 কেজি দেশি পেঁয়াজের জন্য এখন গুনতে হবে 70 থেকে 80 টাকা। আয় বাড়তেছে না, দাম বাড়তেছে প্রত্যেকটা জিনিসেরই। কেজিতে অন্তত 30 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। পাকিস্তানি জাতের মুরগির দামেও স্বস্তি নেই। এখন মাল শর্ট এবং এটার বাচ্চার দাম অনেক বাড়তি। খাদ্য বলে বস্তা প্রতি 500 টাকা বাড়ায় দিয়েছে, খবর পাইতেছি। বিভিন্ন কারণে গিয়ে যখন দাম বাড়তি মাল। বাজারে এমন হাঁসফাঁস অবস্থায় করণীয় কি? রাষ্ট্র যদি করতে পারে ভর্তুকি দিয়ে সাধারণ লোকদের পণ্যটা পৌঁছায় দেওয়া সাধারণ লোকদের হাতে, এটি যদি তাৎক্ষণিকভাবে করা হয় তাহলে ব্যবসায়ীরা কিছুটা নিয়ন্ত্রিত হবে। আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ রাখতে চাই, বাজারটাকে দ্রুত মনিটরিং ব্যবস্থায় আনা। সরকারি খাতায় মূল্যস্ফীতির হার সহনীয় হলেও মানুষের যেন ত্রাহি অবস্থা। নাগালের বাইরে সব ধরনের ভোগ্যপণ্যের দাম। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, পেঁয়াজ বাজারের পরিস্থিতি জানতে আমরা যাচ্ছি কুষ্টিয়া। সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহতাব উদ্দিন লালন। লালন, পেঁয়াজের যোগান আপনি কেমন দেখছেন? এছাড়া মূল্য বৃদ্ধি সম্পর্কে বিক্রেতারা কি বলছেন মূলত?
আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় যে পাইকারি বাজার, কাঁচা বাজার, কুষ্টিয়া পৌর বাজার, সেই বাজারে আমি এই বাজারে যারা ব্যবসায়ী রয়েছেন বা আড়তদার রয়েছেন আমি তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে এই বাজারে কিন্তু দেশি জাতের যে পেঁয়াজটি সেটি কিন্তু আসলে সরবরাহ তুলনামূলক কিছুটা কম। গত সপ্তাহেও তারা যে পরিমাণ পেঁয়াজ এই বাজারে আমদানি হতে দেখেছেন বা এসব বাজারে এসেছে সেই তুলনায় কিন্তু যোগান অর্ধেকের কাছাকাছি নেমে এসেছে। এর কারণ হিসেবে এখানকার আড়তদার এবং ব্যবসায়ীরা যেটি বলছেন যে যেহেতু কৃষকের হাতে কিন্তু আসলে খুব বেশি পরিমাণে পেঁয়াজ নেই, এই পেঁয়াজটি আসলে কৃষকের কাছ থেকে মধ্যস্বত্বভোগী বা ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু আসলে সংগ্রহ করে নিয়েছেন এবং সংগ্রহ করার কারণে কিন্তু আসলে এই সংকটটির সৃষ্টি হয়েছে। কৃষকের কাছে যে যৎসামান্য পেঁয়াজ রয়েছে সেটি দিয়ে কিন্তু আসলে বাজারের চাহিদা পূরণ করা সম্ভব না। আমি কথা বলেছিলাম কুষ্টিয়ার বাজার কর্মকর্তার সাথে, জেলা বাজার কর্মকর্তা আমাকে যেটি বলছেন যে পেঁয়াজের দামটি আসলে প্রতি বছরই কিন্তু এই সময় এসে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা কিন্তু আসলে বাজারটা নিয়ন্ত্রণে নিয়ে তারা তাদের ইচ্ছে মতো কিন্তু আসলে দাম বাড়ানোর চেষ্টা করেন। এবছরও তারা সেই চেষ্টাই করছেন। তিনি বলছেন যে কৃষকের কাছে যেহেতু পেঁয়াজ নেই, এই পেঁয়াজটি চলে গেছে মধ্যস্বত্বভোগী বা যারা আছেন তাদের কাছে, এই কারণে কিন্তু আসলে এই সংকটটি তৈরি হয়েছে। পাশাপাশি রেজা বলি, কুষ্টিয়ার বাজারে কিন্তু আসলে দেশি জাতের যে পেঁয়াজটি সেটি সরবরাহ রয়েছে। এলসির মাধ্যমে ভারত থেকে যে পেঁয়াজটি নিয়ে আসা হচ্ছে সেই পেঁয়াজের কিন্তু সরবরাহ এই বাজারে আমি দেখি নাই, বা ব্যবসায়ীরা কিন্তু আসলে বলছেন যে সেই পেঁয়াজটি কিন্তু বাজারে তারা পান না। রেজা, নিশ্চয়ই লালন, সে বিষয়ে আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি আরো বাড়ানো দরকার, সেটা আমরা বুঝতে পারছি। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। ইউএস বাংলার পর সৈয়দপুর থেকে সরাসরি কক্সবাজার ফ্লাইট চালু করল রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সকালে সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইটের উদ্বোধন করেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। অনুষ্ঠানে বিমানের যাত্রী সেবার মান আরও উন্নত করার মাধ্যমে প্রতিযোগিতায় টিকে থাকার উপরে গুরুত্ব আরোপ করা হয়। বিমানকে জনপ্রিয় করার পাশাপাশি লাভজনক করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ নেওয়ার কথাও বলেন বক্তারা। অনুষ্ঠানে রেলমন্ত্রী বলেন, ষড়যন্ত্রকারীদের চক্রান্তের কারণে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন প্রকল্প বারবার বাধাগ্রস্ত হচ্ছে। দর্শক, এই মুহূর্তে যাচ্ছি সৈয়দপুর বিমানবন্দরে, সেখান থেকে আমাদের সহকর্মী আব্দুল্লাহ তুহিন যুক্ত হচ্ছেন। তুহিন, কক্সবাজারের সাথে সৈয়দপুরের সরাসরি ফ্লাইট চালু হওয়ায় অর্থনীতিতে এর কি ধরনের প্রভাব পড়বে সেটি একটু বিস্তারিত আমাদের জানাবেন। রেজা, অভ্যন্তরীণ রুটে একটা বৈপ্লবিক পরিবর্তন বলা যায়, কারণ উত্তরবঙ্গের দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল যে সরাসরি ঢাকা না গিয়ে চট্টগ্রাম, বন্দরনগরী চট্টগ্রাম বা কক্সবাজার যাওয়ার। সেই দাবির পূরণ কিন্তু সরকারি বিমান সংস্থা, উড়োজাহাজ সংস্থা বিমানের আগেই বেসরকারি ইউএস বাংলা করেছিল। সেই ইউএস বাংলার পরপরই 2 সপ্তাহ না যেতেই বিমান একটি ভালো সিদ্ধান্ত নিয়েছে, তারাও সরাসরি ফ্লাইট চালু করছে। তবে যেটা যাত্রী সেবার মান নিয়ে বিমানের ক্ষেত্রে যে প্রশ্নগুলো সবসময় ওঠে, আজও উঠেছে। কারণ প্রথম যে ফ্লাইট 10:30টায় ছাড়ার কথা, সেটি 1 ঘন্টা হয়ে 1 ঘন্টাও ছাড়তে পারছে কিনা সেটা নিয়েও যাত্রীরা খুব অসন্তোষ প্রকাশ করেছেন যে এই ধরনের উদ্বোধনী অনুষ্ঠান দরকার আছে, কিন্তু আগে থেকে করতে পারলে হয়তো জাস্ট টাইমে ফ্লাইটটি ছেড়ে যেতে পারতো। তবে তারপরও এখানকার যাত্রীদের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন দেখেছি, তাতে মনে হচ্ছে যে এখান থেকে সৈয়দপুর থেকে এমনি ঢাকা হয়ে যে বিভিন্ন রুটে যাতায়াতকারী 3টি সংস্থা, রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান সহ 3টি সংস্থার 16 থেকে 18টি ফ্লাইট প্রতিদিন যাতায়াত করে, এখন সেটি 20টিরও বেশি হচ্ছে। তাতে বোঝা যায় যে যোগাযোগ ব্যবস্থার কতটা উন্নত হয়েছে। এবং সৈয়দপুর বিমানবন্দর কিন্তু আন্তর্জাতিক বিমানবন্দর করার জোর দাবি যেটা উঠেছে, সেটার ক্ষেত্রেও সরকার ভালো সিদ্ধান্ত নিয়ে সরকার ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে বলে আজকের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রীরা বলেছেন। রেজা, নিশ্চয়ই তুহিন, এই কার্যক্রমের মাধ্যমে অভ্যন্তরীণ রুটে একটি শক্তিশালী মাধ্যম হিসেবে তৈরি হলো। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বাংলাদেশের রফতানি পণ্য গ্রহণে ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষের ধীর গতিতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে তৈরি হয়েছে দীর্ঘ যানজট। এজন্য বাধাগ্রস্ত হচ্ছে 2 দেশের মধ্যে আমদানি রফতানি কার্যক্রম। স্বাভাবিক সময়ে ভোমরা বন্দরে প্রতিদিন 200 থেকে 500 ট্রাক পণ্য আমদানি রফতানি হয়। সম্প্রতি এই বন্দর দিয়ে প্রতিদিন গড়ে 1000-এর বেশি ট্রাক যাতায়াত করছে।
সাতক্ষীরার ভোমরা বন্দরের প্রধান সড়কে ভারতে প্রবেশের অপেক্ষায় শত শত ট্রাক। অনেক ট্রাক চালককে ২-৩ দিন রাস্তায় অপেক্ষা করতে হচ্ছে। যানজটের কারণে পণ্যবাহী ট্রাক সময় মতো বন্দর ছাড়তে না পারায় নষ্ট হচ্ছে আমদানিকৃত পেঁয়াজ, আদা, মরিচ সহ বিভিন্ন কাঁচামাল। ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। সরকারি পার্কিং থেকে গাড়ি বেরোচ্ছে না, ইতি বেশি করে অসুবিধা। এই রকম অবস্থা ভোমরায় যদি এখন একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়, যে উদ্ধার কাজ করবে, ফায়ার সার্ভিস আসবে, সেখানে কোনো দেওয়ার স্কোপ নাই। ট্রাক চালকদের অভিযোগ, পণ্যবাহী ট্রাক প্রবেশে ধীরগতির কারণে ভোমরা বন্দরে এসে রাস্তার উপরে দীর্ঘ অপেক্ষায় থাকতে হয়। ভোমরা বর্ডারে এখনো 3 দিন ধরে যানজটে দাঁড়া আছি, পার হতে পারিনি। কত কিলোমিটার জ্যাম হয়েছে? 3 কিলোমিটার জাম, আর এখনো পার্কিং বন্ধ যেতে গেলে এখনো প্রায় 1.5-2 কিলোমিটার যাওয়া লাগবে। 5.5 কিলো জাম। ব্যবসায়ীরা বলছেন পূজার ছুটি, এজন্য হঠাৎ করে পণ্যবাহী ট্রাকের চাপ বেড়েছে। সময় মতো পণ্য লোড আনলোড করা যাচ্ছে না। দূরপাল্লার যে গাড়ি, নাসিক থেকে আমাদের ভোমরা বন্দর প্রায় 2200 কিলোমিটারের মতো। এই জার্নিতে লং ড্রাইভের জন্য যে সমস্ত গাড়িগুলো আসে, তারা পূজার কারণে অনেকেই ছুটি যাপনের জন্য তারা আসতেছে না। ভোমরা বন্দরে বর্তমান যানজটের অবস্থা খুবই শোচনীয়। এই যানজট হওয়ার কারণে আমদানি রপ্তানি কার্যক্রম হ্রাস পাচ্ছে, পাশাপাশি স্থানীয় জনগণের ইভেন শ্রমিকদেরও যাতায়াতের বহু সমস্যা হচ্ছে। যদি বন্দর কর্তৃপক্ষ এবং সেন্ট এজেন্ট অ্যাসোসিয়েশন দ্রুত কোনো পদক্ষেপ না নেয়, তাহলে আগামীতে বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম আরও হ্রাস পায় বলে আমাদের মনে হয়। তবে এসব বিষয়ে কাস্টমস ও বন্দরের কোনো দায়িত্বশীল কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। আহসানুর রহমান রাজীব, যমুনা নিউজ, সাতক্ষীরা। প্রযুক্তির সহায়তায় নাটোরে পুকুরে মাছ উৎপাদনের নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। ইনপন্ড রেসওয়ে সিস্টেম বা IERS প্রযুক্তির মাধ্যমে পুকুরে একাধিক চেম্বার করে চলছে মাছ চাষ। মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এই প্রযুক্তির মাধ্যমে অল্প জায়গায় কম খরচে অধিক মাছ উৎপাদন সম্ভব। নাটোর শহরতলির জাঠিয়ান ভবানীপুর এলাকায় প্রায় 14 বিঘা জমিতে চলছে IPRS পদ্ধতিতে মাছ চাষ। এতে অল্প জায়গায় অধিক পরিমাণ মাছ উৎপাদন হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রযুক্তির দিকে ঝুঁকছেন চাষিরা। এটা আসলে অল্প জায়গাতে বেশি পরিমাণে মাছ স্বল্প মূল্যে উৎপাদনের পদ্ধতি। পানিটা দেখা যাচ্ছে ঘূর্ণায়ন গতির মাধ্যমে আসতেছে। এই ঘূর্ণায়ন গতির মাধ্যমে এসে পানির মধ্যে যেতে ময়লা বা অ্যামোনিয়া ছিল, এগুলি নাইট্রেট থেকে, এটা ক্ষতিকর নাইট্রেট উপাদানকে নষ্ট করে দিয়ে ভালো প্রযুক্তিতে অপর করে। IPRS পদ্ধতিতে একটি পুকুরে একাধিক চেম্বার থাকে। যন্ত্রের সাহায্যে চেম্বারগুলোতে তৈরি করা হয় নদীর মতো কৃত্রিম স্রোত। প্রতিনিয়ত পাম্পের সাহায্যে তুলে ফেলা হয় বর্জ্য। অক্সিজেন সরবরাহ ভালো থাকায় এবং স্রোতের কারণে মাছ দ্রুত বেড়ে ওঠে। এই পদ্ধতিতে 3 থেকে 4 মাসের মধ্যে প্রতিটি চেম্বারে 22 থেকে 32 টন মাছ উৎপাদিত হয়। 5 বছরেও পুকুরের পানি পরিবর্তনের প্রয়োজন হয় না এই পদ্ধতিতে। পানি দূষণটা এখানে হচ্ছে না, কারণ বিভিন্ন স্টেপিং আছে। এই স্টেপিং এর মাধ্যমে বিভিন্ন যে ওয়েস্টেজগুলো বের হয় সেগুলো রিজলভ হয়ে যায়। নদীর মতো ওয়েভ সৃষ্টি করা হয়, নদীর মতো অক্সিজেনেশন এখানে থাকে। সেই কারণে IPRS এর মাছের টেস্টটা থাকে পুকুরের মাছের, চাষকৃত মাছের চাইতেও ভিন্ন ধরনের। সহজে এবং যেটা অর্গানিক, যেটা সেফ ফুড, সেই মাছ চাষের মাধ্যমে এটা বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় হতে পারে। এই পদ্ধতিতে মাছ চাষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ থাকতে হয়। তাই এই খাতে বিদ্যুৎ খরচ কমানোর দাবি এই জনপ্রতিনিধির। কৃষিতে যে বৈদ্যুতিক বিল আছে, এটা মাছ চাষকেও কৃষি হিসাবে দেখে বৈদ্যুতিক বিলের সমতা আনা উচিত। প্রায় প্রতিদিনই নতুন IPRS প্রযুক্তির মাছ চাষের প্রক্রিয়া সম্পর্কে ধারণা নিতে দূর দূরান্ত থেকে নাটোরে আসছেন চাষিরা। বাংলাদেশের নতুন প্রজেক্ট দেখার জন্য আসছি। এত অল্প জায়গায় এত মাছ উৎপাদন আমাদের বিশ্বাস হয় না। প্রাকৃতিক যে বিপর্যয়গুলো ঘটে মাছের ক্ষেত্রে, নানা রকম রোগ ব্যাধি, এখানে সম্ভাবনা খুবই কম, বিকজ এখানে স্ল্যাশগুলো খুব সহজেই বের করে নিতে পারছে। আমেরিকান একটি কোম্পানির সহায়তায় চাঁপাইনবাবগঞ্জের পর নাটোরে IPRS পদ্ধতিতে মাছ চাষের এই প্রকল্প শুরু হয়েছে। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। নরসিংদীর শিবপুরের স্বপ্ন চিনাদি বিলে ফুটেছে শত শত পদ্ম। বিলের চোখ জুড়ানো দৃশ্য উপভোগ করতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। কিছুক্ষণের জন্য হলেও অন্য ভুবনে হারিয়ে যাচ্ছেন তারা। সবুজ গালিচায় মাথা তুলেছে গোলাপি আভার জলপদ্ম। স্বপ্নচিনাদি বিল জুড়ে শোভা ছড়িয়েছে ঋতুরানীর শরৎ।
নরসিংদীর শিবপুরে এ বিলের সৌন্দর্য উপভোগে দূর দূরান্ত থেকে আসছে পর্যটক। নৌকায় পুরো বিলের সৌন্দর্য উপভোগে ব্যস্ত তারা। চিনাদি বিল আসলে এখানে পদ্ম, বিশাল পদ্মের এক মনোরম পরিবেশ। প্রকৃতির এত সুন্দর একটা ফুল এখানে ফুটে, আমরা এই কারণে বারবার আসি, প্রতি বছরে আসি। প্রকৃতি বেঁচে থাকলেই আমরা আমাদের সৌন্দর্যকে সত্যিকার অর্থে ফুটিয়ে তুলতে পারবো। পদ্ম ছাড়াও বিল জুড়ে পাখির সমাবেশ মন কাড়ে ভ্রমণ পিপাসুদের। চিল, মাছরাঙা, পানকড়ি, বালিহাঁস সহ নানা প্রজাতির পাখির বিচরণ যোগ করেছে ভিন্ন মাত্রা। পদ্মের হাসি আর পাখির কলকাকুলি ভুলিয়ে দিচ্ছে নগর জীবনের ক্লান্তি। আমরা যে নৌকা নিয়ে ঘুরি পদ্ম বিলের পাশাপাশি অনেক শাপলা টাপলাও থাকে, এটা দেখলে আমাদের কাছে অনেক ভালো লাগে। যদি এটা সরকারিভাবে সংরক্ষণ করা হয় তাহলে বিলটা অনেক সৌন্দর্য দেখায়। এই বিলের পূর্ব নাম ছিল চিনাদি বিল। 2016 সালে তৎকালীন জেলা প্রশাসক বিলের নামকরণ করেন স্বপ্ন চিনাদি। জোহরা সেতু, যমুনা নিউজ। দর্শক, এই ছিল বিজনেস টুডের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।